স্বাগতম। বিবিসি বাংলার বিশেষ আয়োজন বাংলাদেশ সংলাপের আজকের অতিথি বিশ্বের জলবায়ু পরিবর্তন বিষয়ে একজন বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান। সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক সংস্থা আইপিসিসি তিনি একজন সদস্য। নীতি নির্ধারণী বিষয়ক বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠান উবিনিগের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মজহার। ডক্টর হাসান মাহমুদ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং একই সাথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক শিক্ষক। আর মংলার চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তালেব। বাংলাদেশের সুন্দরবনের প্রান্তসীমায় মোংলা থেকে বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ হাসান খান। আপনারা হয়তো জানেন যে বিশ্বের জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশে তার কী প্রভাব পড়ছে সে সম্পর্কে খোঁজ খবর নিতে বিবিসি বাংলারই আরেকটি বিশেষ অনুষ্ঠান নদীপথে বাংলাদেশ, এই অনুষ্ঠানের অংশ হিসেবে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি দেশের নানান প্রান্তে। সেই পথ ধরেই আমাদের মোংলায় আসা এবং আজকের এই বিশেষ সংলাপ। তাহলে শুরু করা যাক। প্রথমেই বিশ্ব জলবায়ু পরিবর্তনের কী প্রভাব পড়ছে বাংলাদেশের উপর সে সম্পর্কে বিবিসির একটি রিপোর্ট। মাইলের পর মাইল জুড়ে বন্যার পানি, মাঝখানে দ্বীপের মতো ভেসে আছে বাড়িঘর। 1988 আর 1998 সালে এরকম এক মহাপ্লাবনে তলিয়ে গিয়েছিল বাংলাদেশের প্রায় 3 ভাগের 2 ভাগ এলাকা। বিজ্ঞানীদের আশঙ্কা, বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণে যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে তাতে ভবিষ্যতের বাংলাদেশের চিত্রটা হবে অনেকটা এরকম। প্রথমত দক্ষিণাঞ্চলে দুটো প্রভাব পড়বে। একটা হচ্ছে যে সমুদ্রের যে উচ্চতা আছে সেটা বেড়ে যাবে, পানির উচ্চতা, যার ফলে এখানে দক্ষিণাঞ্চল ডুবে যাবে। এটা হচ্ছে প্রথম দিক। আরেকটা হচ্ছে যে এই যে বায়ুমণ্ডলের উষ্ণতার জন্য বায়ুর চলাচলের যে তীব্রতা সেটা বেড়ে, যে এখানে যে সাইক্লোন এরিয়া, সাইক্লোনের তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি সে দুটোই বেড়ে যাবে, যার ফলে এই সম্পূর্ণ এলাকা একটা বিপদগ্রস্ত হবে। এখন বলা হচ্ছে যে 1 মিটার যদি সি লেভেল রাইজ হয় তাহলে এই দক্ষিণাঞ্চল এইভাবে প্রায় অনেক বাংলাদেশের 1/4 মতো ডুবে যাবে। বাংলাদেশের দক্ষিণ উপকূলে থাকেন যে কয়েক কোটি মানুষ, বিজ্ঞানীদের আশঙ্কা সত্যি হলে এসব দুর্যোগের প্রথম ঝাপটাটা যাবে এদের উপর দিয়ে। কতটা সচেতন এই বিপদ সম্পর্কে এরা, তা জানতেই আমরা চলেছি কয়েকটি উপকূলীয় দ্বীপে। মেঘনার মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই নিঝুম দ্বীপে বাস করেন প্রায় 30,000 মানুষ। এবং যেটা দেখা যাচ্ছে, এই দ্বীপ সমুদ্র সমতলের এতটাই কাছাকাছি যে বিজ্ঞানীরা যেটা আশঙ্কা করছেন, যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 50 সেন্টিমিটারও বাড়ে তাহলে এই দ্বীপের প্রায় পুরোটাই পানির নিচে তলিয়ে যাবে। কিন্তু ভবিষ্যতের যে দুর্যোগের ছবি বিজ্ঞানীরা দেখাচ্ছেন, সেরকম দুর্যোগ এখানে প্রতি বর্ষাতেই হানা দেয়। পূর্ণিমার সময় সাগরে যখন বান ডাকে তখন ভেসে যায় পুরো দ্বীপ। সেই জোয়ার থেকে রক্ষার জন্য কোনো বাঁধ এখানে নেই। বেড়িবাঁধ আমাদের মেইন প্রয়োজন স্যার এই নিঝুম দ্বীপে, কারণ চতুর্পাশে সাগর, চতুর্পাশে নদী। কারণ এটা যে কোনো মুহূর্তে আমরা দুর্যোগ হয়, আপনার দুর্যোগ হইলে আমাদের কোনো বাঁচার কোনো ব্যবস্থা নাই, আমাদের কোনো এখানে এটা খুব ডেঞ্জারাস এলাকা স্যার, এটা সাগরের মুখে এই জায়গাটা। 1970 সালে উপকূলীয় অঞ্চলে এক তীব্র ঘূর্ণিঝড়ে মারা যান আনুমানিক 5 লক্ষ লোক। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মানবিক দুর্যোগ। 1991 সালেও আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে উপকূলে। নিঝুম দ্বীপের নূর মোহাম্মদ সেই ঝড়ে নিজের স্ত্রী এবং 4 ছেলে মেয়েকে হারিয়েছেন, কিন্তু তারপরও এই দ্বীপ ছেড়ে যাননি তিনি। যাই না আমি স্যার মাইয়া সাইটে সবকিছু এখানে হারাই ফেলেছি, তখন যাই কি করবো। আর যতদিন হইয়াত আছে কইছি আল্লাহ যদি মত করে এইখানে করব, আর যদি আল্লাহ বাঁচাতে এইখানে বাঁচাই। কোন রকমে দিন মজুর করি, কোন রকমে নিজে খামো চলো, এইসা তো আমাদের আর কোনো উপায় নেই। ভবিষ্যতে আরো ঘন ঘন এরকম ঘূর্ণিঝড়ের আশঙ্কা সত্ত্বেও যারা এখানে থাকেন তাদের এই ঝুঁকিপূর্ণ অঞ্চল ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। 91-এর ঘূর্ণিঝড়ের পর তৈরি হয়েছে অনেক উঁচু আশ্রয় কেন্দ্র, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপকরা বলছেন
লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর জন্য এগুলো যথেষ্ট নয়। এখানে রিক্সা আর সাইকেল ছাড়া আর কোনো বাহন নেই, নেই কোনো কলকারখানা। বিশ্বের উষ্ণতা বৃদ্ধিতে এদের দূষণহীন অযান্ত্রিক জীবনের অবদান খুবই সামান্য। দোকানপাট কিংবা বাড়ির টিনের চালায় বরং চোখে পড়বে সৌর বিদ্যুতের প্যানেল। অনেকে তাদের জ্বালানি চাহিদার জন্য ব্যবহার করছেন এই পরিবেশ বান্ধব প্রযুক্তি। এটা মনে করেন 20 বছরের গ্যারান্টি দিছে, এরা 5 বছর পরে আমরা ব্যাটারি পাল্টে দিব। তো 5 বছর পরে ব্যাটারি একটা 8,000 টাকা দিয়ে কিনে দিব, তাহলে আমরা ওই কারাং যেটা তেল জ্বালামু, তেল আছে কম যা হয়েছে, অনেক বাঁচে হয়েছে। এটা আমরা হিসাব করছি, ক্যালকুলেটর মেশিন দিয়ে হিসাব করি চাইছি। জলবায়ুর পরিবর্তনের কারণে নদী ভাঙনের তীব্রতা বাড়বে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। কিন্তু এখনই বাংলাদেশের দক্ষিণ উপকূলের শত শত গ্রাম বিলীন হয়ে যাচ্ছে নদী ভাঙনে। হাতিয়ার উত্তরে এখানেই একদিন ছিল হাওলাদার গ্রাম। গ্রামের শেষ মাথায় 3টি বাড়ি এখন শুধু দাঁড়িয়ে আছে, বাকিটা চলে গেছে নদীগর্ভে। ওগুলো সব ভাঙি চলে গেছে, এখন শুধু আমরাই আছি 3 পরিবার, আর সব পরিবার গেছে। তো আমাদের গ্রামের মধ্যে লাস্ট মাথা আমরা হয়েছি। এখন আমাদের জন্য কোনো সহযোগিতার কোনো ক্ষেত্রে কোনো সহযোগিতা আসে নাই, দেয় নাই। এখন আমরা কি করবো? এখন ওই নদীর কিনারে বাস করতেছি, জোয়ার আসে, এই তো পরশুদিন জোয়ারের সব বাসি সব লইয়া গেছে স্যার। বন্যা কিংবা নদী ভাঙনে নিঃস্ব এই মানুষরা এসে ভিড় করছেন ঢাকার মতো বড় বড় শহরে। এদের বলা হচ্ছে জলবায়ু শরণার্থী। ভোলার মানুষ নসু পাটোয়ারি এভাবেই তার পরিবার পরিজন নিয়ে একদিন চলে আসেন ঢাকায়। তিনি এখন থাকেন মহাখালীর কড়াইল বস্তিতে। কিছুর পরে আমাদের নদীর পরিবর্তনে আস্তে আস্তে আইতে আইতে ভাঙতে ভাঙতে একবারে নিকট বাড়ি ঘর দুয়ারও হরে হারি না, নিচের দিকে আমরা তলে গেছি। তলে যাওয়ার পরে আমরা এই মানুষকে জায়গা দিব, কার জায়গাকে জায়গা দিব? অনেক মানুষের একটা বহু লোক একদম সরবরাহ হয়ে গেছে, একদম কোনো বস্তু নেই। তো এখন আমরা নিরূপ হইয়া ঠিক করুন কোথায় তো ফোলাই নিলে তো খাওয়ার কোনো পথ নেই, কেউ জায়গা দেয় না, কে দিব জায়গা দিব? তখন আমরা এই ঢাকায় অবস্থা। ঢাকার নগর গবেষণা কেন্দ্রের হিসেবে এই কড়াইল বস্তির প্রায় 30% মানুষই জলবায়ু শরণার্থী। ভবিষ্যতে যদি জলবায়ুর পরিবর্তনের কারণে এদের সংখ্যা আরও বাড়ে, কি দাঁড়াবে পরিস্থিতি? এটা তো ভাবতেও বেশ কষ্ট হয়, কারণ একটা ভয়ঙ্কর অবস্থা হতে পারে। এখনই বাংলাদেশে প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ গ্রাম থেকে শহরে অভিবাসন করে। একমাত্র ঢাকাতেই প্রতি বছর প্রায় 4 লক্ষ নতুন লোক গ্রাম থেকে আসে। যদি জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের উপকূলীয় এলাকা ডুবে যায় অনেকটা, তাতে করে হয়তো 2 থেকে 3 কোটি মানুষ উদ্বাস্তু হওয়ার একটা আশঙ্কা থাকে, এবং এদের একটা বড় অংশ ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত মহানগরে আসবে। নিঝুম দ্বীপের মানুষের জীবনে ঝড়, বন্যা কিংবা নদী ভাঙন নতুন কোনো দুর্যোগ নয়। কাজেই 50 বছর পরের দুর্যোগ নিয়ে চিন্তার সময় তাদের নেই। তারা ব্যতিব্যস্ত তাদের এখনকার জীবন সংগ্রাম নিয়ে। নিঝুম দ্বীপের মতো আরো অসংখ্য দ্বীপ এবং চর রয়েছে মেঘনার মোহনায় বঙ্গোপসাগরের বুকে। যে জলবায়ুর পরিবর্তনের আশঙ্কা বিজ্ঞানীরা করছেন, সেই জলবায়ুর পরিবর্তনে এদের কোনো ভূমিকা নেই। বিজ্ঞানীরা এজন্য দায়ী করছেন শিল্পোন্নত দেশগুলোকে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি জলবায়ুর পরিবর্তন সত্যি সত্যি ঘটে, যদি এই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সত্যি সত্যি বাড়ে, তাহলে এর প্রথম শিকার হবেন এই মানুষগুলো। এই ছিল বিবিসির রিপোর্ট। এবার চলে যাওয়া যাক প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন করছেন ফুলবি নাহার, তিনি মাধবী পোর্ট কলোনি মোংলায় থাকেন। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণ কি? বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণ কি? ডক্টর আতিক রহমান, আপনি আইপিসিসির সদস্য, সংক্ষেপে বলবেন, আমাদের শ্রোতা বন্ধুদের বুঝিয়ে দিন যে কারণটা কি, প্রধান কারণ। তার প্রধান কারণ হচ্ছে এক ধরনের গ্যাস বা মলিকুল আছে, অণু আছে, যেগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে বলা হয়। এটার মধ্যে কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের বায়ুমণ্ডলের শতকরা 1000 ভাগের 3 ভাগের মতো, এবং আমাদের এই পানি পচলে যে বুদবুদ হয়, যে গ্যাস আমরা পোড়াই, এটাকে বলে মিথেন। এই ধরনের কতগুলো গ্যাস আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের জ্বালানি এবং
শিল্পায়ন কার্যক্রমের জন্য, এমনকি কৃষি এবং জীবনযাপনের কার্যক্রমের জন্য, বিশেষ করে গাড়ি চালানো, শিল্প চালানোর জন্যে কয়লা, গ্যাস, পেট্রোলিয়াম এইগুলো পোড়ানোর জন্য যে সমস্ত উদ্গীরণ হয় তার মধ্যে এই সমস্ত মলিকুল আছে, সেইগুলো তাপমাত্রাকে গ্রহণ করে এবং পৃথিবীর সামগ্রিকভাবে তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। এই তাপমাত্রা বাড়ানোর ফলে পৃথিবীর বর্তমান যে জলবায়ু আছে সেই জলবায়ুর যে একটা ইকুইলিব্রিয়াম বা একটা অবস্থানে আছে সেই অবস্থানটা পরিবর্তিত হয়ে যায়। এই পরিবর্তনের ফলে অন্যান্য সমস্ত কিছু, গাছপালা, পানি প্রবাহ, জীবনী, অন্যান্য পশু পাখি, জন্তু, আমাদের বিশেষ করে খাদ্য, আমাদের ধান, গম, পাট, চিনি, সমস্ত যা প্রকৃতিতে প্রস্তুত হয় সবগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হয়। এই পরিবর্তনটাকেই বলে যে জলবায়ু পরিবর্তন বা পৃথিবীর উষ্ণায়নের ফলে যে সমস্ত জলবায়ু পরিবর্তন হচ্ছে। আপনাকে ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনের কথা উঠলে যে প্রসঙ্গটি আসে সেটা হচ্ছে যে মাত্রায় পরিবর্তনটি ঘটছে, আসলে কি ব্যাপারটি তাই সেভাবেই ঘটছে? আপনার কি মনে হয় ফরহাদ মাজহার? না, জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা তো আসলে কিছু রাজনৈতিক দিকও আছে। কিছু ধনী দেশগুলো তারা তাদের নিজেদের জীবন ব্যবস্থা বদলাবে না, কারণ জলবায়ু যেটা ডক্টর আতিক যেটা বলেছেন, আর একটা বড় কারণ হলো যে নগরায়নের যে সভ্যতা আমরা দেখছি, সেখানে আমরা শহরের সংখ্যা বেড়ে যাচ্ছে, শহরের সংখ্যা বাড়ছে আমাদের। আমরা পৃথিবীর সবুজ যেই অংশ, সেই সবুজ অংশকে ধ্বংস করে সেখানে একটা নতুন ধরনের লোহা লক্করের একটা সংস্কৃতি গড়ে তুলেছে। ফলে এটা কিন্তু আসলে এই পরিবর্তনের প্রধান কারণ। কিন্তু আরেকটা কারণ হলো রাজনৈতিক, এই যে এটা জানা সত্ত্বেও, বিজ্ঞানী এটা জানেন, বলছেন তারা, বলা সত্ত্বেও যারা এটা পরিবর্তনের কথা তারা তাদের জীবন ব্যবস্থা তারা বদলাবেন না। তারা এই যেই আধুনিক যে বিশেষ নগরায়নের যে সংস্কৃতি, বিশেষ ধরনের শহর তৈরি করাকে তারা যে আধুনিকতা বলছেন, এটাকে তারা বদলাতে চান না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ বুশের অবস্থান আমরা জানি, তিনি কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা তাদের জীবনযাপন ব্যবস্থা আমরা জীবনযাত্রা, আমাদের বাংলাদেশে এই গরিব মানুষগুলোকে বদলাতে হবে, কিন্তু মার্কিন তারা বদলাবে না। তাদের 6টা গাড়ি থাকবে, তাদের কি বলে ফ্রিজ থাকবে, তাদের কিছু বদলাবেন না, কিন্তু বদলাতে হবে আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনাদের কি মনে হয় যে কেন এই জলবায়ু পরিবর্তন ঘটছে? আপনি হাত তুলেছেন ডানে। আমার মনে হয় এই রাজনৈতিক প্রভাব যেটা বলেছেন ফরহাদ মাজহার সাহেব, এটাই আমার সব থেকে বেশি মনে হয় যে আমেরিকা তথা শিল্পোন্নত দেশসমূহ এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর তাদের সুখ শান্তির জন্য এই জলবায়ু পরিবর্তনের বিশাল একটা ক্ষতিকর প্রভাব ফেলছে বলে আমার মনে হয়। আপনাকে ধন্যবাদ। এই পাশেটায় কেউ হাত তুলেছেন আপনি। উন্নত দেশগুলো তাদের অপরিকল্পিত তাদের বিনোদনের ফলে যে তারা যে অপরিকল্পিতভাবে যে গ্রিন হাউস গ্যাস উৎপাদন করছে, এটা পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর অপরিকল্পিতভাবে তারা জ্বালানি ব্যবহার করছে, যার ফলে পরিবেশ আজ হুমকির মুখে। আপনাকে ধন্যবাদ। মাঝখানে চশমা পরে আছেন। আমরা মানুষই তো এই জলবায়ুর পরিবর্তনকে আজকে এই অবস্থায় নিয়ে এসছে, অর্থাৎ বিপর্যয়কর অবস্থায়। তা আমাদের সেই মানুষগুলোর যদি নৈতিক চরিত্রের একটু উন্নয়ন ঘটানো যায়, তাহলে কি আমরা এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি না? আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। সামনে হাত তুলেছেন। আমিও ডক্টর ফরহাদ মাজহারের সাথে একমত। তার সাথে আরেকটু আমি করতে চাই আর কি, বিশ্ব জলবায়ুর পরিবর্তনের আরেকটু কারণ আমি উল্লেখ করতে চাই। আমরা যেটা মনে হয় সেটা হচ্ছে জনসংখ্যা হু হু করে বেড়ে যাওয়া, এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বিজ্ঞানের চরমতম বিকাশ এবং মানুষের লোভ লালসা। ডক্টর হাসান মাহমুদ, আমাদের অনেক দর্শক শ্রোতাই বলছিলেন যে আমাদের অতি আধুনিক জীবনযাত্রা এই বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। আসলে সত্যিকার অর্থে কতটুকু সেটা একটা দায়ী বলে আপনার মনে হয়? প্রথমত ডক্টর আতিক রহমান যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিয়েছেন সেটা ঠিক আছে, তবে এর সাথে আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাই যে পৃথিবীতে আপনার শিল্পায়নের আগে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা ছিল সেটা অলরেডি 1996-এ তখন ছিল 280 ppm, এবং সেটা অলরেডি 1996-এ বেড়ে 360 ppm হয়ে দাঁড়িয়েছে। এবং 2050 সাল নাগাদ সেটা শিল্পায়ন যখন শুরু হয় তখন যে 280 ppm ছিল তার থেকে বেড়ে ডাবল হয়ে যাবে, অর্থাৎ 560 ppm। এবং এটার মূল কারণ হচ্ছে যে আধুনিকতা। গ্রিন হাউস গ্যাসগুলো
মূলত এই গ্রিন হাউস ইফেক্টে যারা কন্ট্রিবিউট করছে উন্নত দেশগুলো এবং সেক্ষেত্রে আমেরিকা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা খুব একটা নেই না, উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা আছে এবং কিন্তু এই আজকের যে প্যাটার্ন এটা কিন্তু কয়েক দশক পরে চেঞ্জ হয়ে যাবে। আজকে 70% গ্রিন হাউস আপনার গ্যাস উদ্গীরণ হচ্ছে উন্নত দেশ যেমন আমেরিকার কারণে, ইউরোপের কারণে, চায়না 14% করে, কিন্তু আজ 2 দশক পর চায়না এবং ভারত যুক্তভাবে আমেরিকাকে ছাড়িয়ে যাবে। সুতরাং তখন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং যেটা ডক্টর ফরহাদ মাজার বলেছেন যে আমাদের যে জীবনযাত্রা যেটাকে আধুনিক জীবনযাত্রা বলে আমরা মনে করছি, যে কয়েকটা গাড়ি থাকতে হবে, আমাদের ফ্রিজ থাকতে হবে, আমি সেটাকে বদলানোর কথা বলছি না, কিন্তু জ্বালানির ব্যবহারের ব্যাপারে আমরা যদি সৌরশক্তি ব্যবহার না করি, এই যে আমরা কনভেনশনাল যে জ্বালানিগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে থাকি এবং যেই কার্বন ডাইঅক্সাইডগুলো তেলের মধ্যে আছে, গ্যাসের মধ্যে আছে এবং অন্যান্য কয়লার মধ্যে আছে, এগুলো যদি আমরা বাতাসে ছেড়ে দিই, সেই কার্বনটা বের হয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। আরেকদিকে আমরা গাছপালা কেটে ফেলছি, যেই গাছ সেই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার অক্সিজেন ছাড়ে। এই ক্ষেত্রে আমাদেরও কন্ট্রিবিউশন আছে। এখনো পর্যন্ত কিন্তু উন্নত দেশগুলোই এই গ্রিন হাউস ইফেক্টের জন্য মূলত দায়ী। আর আপনারা যে ডকুমেন্টারি দেখিয়েছেন সেখানে আমি দেখলাম যে দ্বীপে যেখানে আধুনিক জীবন ব্যবস্থার ছোঁয়া সেভাবে লাগেনি, তারা কিন্তু সোলার প্যানেল ইউজ করছে। আর আমরা যারা উন্নত জীবন যাপন করছি উন্নত দেশে, শহরে আমরা কিন্তু সেটা করছি। আপনাকে ধন্যবাদ। মিস্টার আবু তালেব, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই যে আধুনিক জীবনযাত্রার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের কারণেই এই যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ তাদের সেই আধুনিক জীবনযাত্রা, আপনার ইউনিয়নে যখন আপনি আপনার লোকেদের মধ্যে ঘোরাফেরা করেন, তখন যখন আপনি এগুলো শুনেন তখন আপনার কেমন লাগে? অবশ্যই আমার খারাপ লাগে, যেহেতু আমরা এখন যেখানে বসে আছি বা যেখানে সংলাপের কাজ চলছে, এখান থেকে আজ থেকে 15 বছরে আগে নদীটা প্রায় 200 থেকে 300 গজ দূরে ছিল। তো জলবায়ুর পরিবর্তনের কারণেই নদী ভাঙনও কিন্তু তার একটা কারণ। তো সেটা আমরা তো এখানে দেখতে পাচ্ছি এবং এই নদী ভাঙার কারণে, এই পরিবেশের পরিবর্তনের কারণেই বহু মানুষ এই নদীর পাড় থেকে উঠে চলে যেতে হয়েছে। তারা এখন বিভিন্ন জায়গায় বস্তির ভিতরে বাস করছে, ছিন্নমূল অবস্থায় বসবাস করছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের শেষ দিকটা হচ্ছে আমার ইউনিয়ন। এখানে জলবায়ুর পরিবর্তনের প্রচুর ছোঁয়া লেগেছে, এজন্য অত্র এলাকার মানুষেরও খুব দুঃখ কষ্ট এবং দারিদ্রতার ছাপ পড়ে গেছে। আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন করছেন মোহাম্মদ নূর আলম, তিনি মোংলা বাগেরহাটে থাকেন। আমার প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীর বরফ গলে ডুবে যাবে সুন্দরবন সহ উপকূলীয় এলাকা, এর জন্য আমাদের সরকার ও রাষ্ট্রের কি কোনো প্রস্তুতি আছে? ডক্টর হাসান মাহমুদ, কি মনে হয় আপনার? সরকার এবং রাষ্ট্রের প্রস্তুতিটা আমার কাছে খুবই অপ্রতুল মনে হয় এবং আমি একটি দলের পরিবেশ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আমি যেটা অনুভব করেছি সেটা হচ্ছে সরকারের প্রস্তুতি তো থাকেই না এবং আমাদের দেশে রাজনৈতিক দলগুলো এই নিয়ে খুব একটা গবেষণা করে না, এই নিয়ে তারা প্রস্তুতি রাখে না সরকারে গেলে এই সমস্যাটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে, এই সমস্যার সমাধানের জন্য। আপনি আপনার দলকে ধরে বলছেন তো? আমি আমার দলের পরিবেশ সম্পাদক হওয়ার পর আমি এই বিষয়টা, পরিবেশ সম্পাদকের পদ আমাদের দলে আগে ছিল না, প্রথম সৃষ্টি করা হয়েছে, আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আপনি অন্যান্য দলের কথা বলুন, সেই যে কমিটির কথা বলছেন সেগুলো কি অন্য দলের মধ্যে দেখা যায়? আমাদের দলে যেমন প্রত্যেকটা বিষয়ের জন্য একটা সাব কমিটি আছে, এনভায়রনমেন্ট একটা সাব কমিটি আছে, আমি পরিবেশ সম্পাদক, আবার এর জন্য একটা সাব কমিটি আছে, সেখানে কয়েকজন এক্সপার্ট আছেন এবং একজন উপদেষ্টাকে সেটা চেয়ারম্যান করা হয়েছে। এটা আমি অন্য বড় দলগুলোর মধ্যে আছে কিনা আমি পুরোপুরি বলতে পারবো না। সেই প্রতিশ্রুতিটা আছে কিনা? সেই প্রতিশ্রুতিটা যতটুকু থাকা দরকার ততটুকু সরকারেরও আছে বলে আমার মনে হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি তো আমার কথাটা বললাম যে আমরা অন্তত এই পরিস্থিতিতে যতটুকু বেশি করা, অন্যান্য দলের বিষয় আমি ক্রিটিসাইজ করতে চাই না, তবে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে সেই নিয়ে খুব একটা ভাবনা রাজনৈতিক। আপনাকে ধন্যবাদ। মিস্টার আবু তালেব, আপনার কি মনে হয়, যেহেতু আপনার ইউনিয়ন সুন্দরবনের প্রান্তে, যাকে বলা হচ্ছে যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফ্রন্ট লাইন, আপনার কি মনে হয় যে আপনি যখন এখান থেকে দেখেন সরকার এবং রাষ্ট্রের কি আসলে একে রক্ষা করার মতো কোনো প্রস্তুতি আপনার নজরে পড়ে? 5 বছর এই ইউনিয়নের দায়িত্বে আছি চেয়ারম্যান হিসাবে। এখানে আগে যে জোয়ার হতো, জোয়ারে যে পানি হতো তার থেকে 1, 1.5, 2 ফিট পানি সাধারণত বৃদ্ধি পাচ্ছে।
তো আমরা চেষ্টা করেছি যে আমরা এই নদীর পাড় থেকে একটা রাস্তা করে যে অতি যে জোয়ারের পানিটা আসে এটাকে যাতে মানুষের ক্ষতি না করতে পারে, যে কারণে আমি বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েছি। আমি বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছেও আমি তাদের দ্বারগ্রস্ত হয়েছি যে এই এলাকার মানুষকে রক্ষার জন্য কি ফল হয়েছে। না, আমি তেমন কোনো ফল পাইনি বা আশানুরূপ কোনো তাদের কাছে আসারও কোনো বাণী শুনতে পাই। আসলে এই বিষয়ে সরকার বা রাষ্ট্রের কোনো কমিটমেন্ট নেই বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে সরকার এই সমস্ত ব্যাপারে একটু উদাসীন। দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হয় সরকার বা রাষ্ট্র কতটা প্রস্তুত বা কতটা প্রতিশ্রুতিবদ্ধ? অনেক হাত উঠেছে, আমি পেছন দিকে যাচ্ছি, একজন হাত তুলেছিলেন আগে, না শেষ মাথায়। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের হাজার হাজার নদী আজকে নাব্যতা হারিয়ে শুকিয়ে যাচ্ছে। আমাদের দেশের সরকার বা রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগটা নেওয়া হয় তার মধ্যে দুর্বলতা আছে, কারণ এটাকে সমাধান করতে হলে সর্বপ্রথমে আমাদের আন্তর্জাতিক নদীর ব্যাপার সমাধান করতে হবে, যেটা সরকার এখানে এসে দুর্বলতা প্রদর্শন করে। আপনাকে ধন্যবাদ। সামনে হাত তুলেছেন। 1996 সালে বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশের যে সুদীর্ঘ 700 কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকা আছে, এখানে বনায়নের যে প্রচেষ্টা, সেটার কোনো কিছুই আমি দেখতে পাইনি, বা সেইটি আমাদের এলাকায় হয়েছে কিনা এটাও আমার একটি জানার বিষয়। সঙ্গে সঙ্গে আমাদের এই উপকূলীয় এলাকা দক্ষিণ এলাকায় মূলত কোনো কার্যক্রম দেখা যায় না, তৎপরতা। আপনাকে ধন্যবাদ। আপনার পেছনে হাত তুলেছিলেন টাই পরা। যেহেতু বাংলাদেশ সরকার একটা আনডেভেলপড কান্ট্রি সরকার, এবং এই সরকারের কথা বলছি না, বর্তমান সরকারের কথা বলছি না, আগের সরকারগুলো তারা আমাদের সীমিত সম্পদ এবং সীমিত এইসের মাধ্যমে, সম্পদের মাধ্যমে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে চেষ্টা আসতেছে, পরিবেশ দূষণের থেকে চেষ্টা আসছে, এর জন্য সুন্দরবনে অনেক জায়গায় অফিস করা হয়েছে এবং বনায়ন করা হচ্ছে, এবং এটাকে উত্তরণ করার জন্য ভায়াবল স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে, সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। আপনাকে ধন্যবাদ। ডক্টর আতিক রহমান, আপনাকে সরকারের সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলতে হয়, আপনার কি অভিজ্ঞতা? প্রশ্নটা আমি চারটা ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে রাজনৈতিক দল, একটা হচ্ছে সরকার, একটা হচ্ছে জনগণ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক। রাজনৈতিক দলের ভেতরে এই ব্যাপারে সচেতনতা খুবই কম। আমি গত 10 বছরের সময় বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বহু লোককে, যারা তদানীন্তন পার্লামেন্টে ছিলেন, তাদেরকে বলেছি আপনারা একটা ছোট গোষ্ঠী করেন, প্রত্যেক দলে দলে এই নিয়ে আলোচনা করেন। 2-1 সাড়া দিয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে এই জিনিসটাকে কোনোদিন তারা গ্রহণ করতে চাননি, পারেননি। তাদের হয়তো চিন্তাধারার ভেতরে এটা পড়ে না, কারণ 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 এটা হচ্ছে সুদূর প্রসারী। এটা রাজনৈতিক চিন্তাধারা হচ্ছে এই ইলেকশন, তারপরে কি হবে। এটা হচ্ছে 20, 30, 50 বছরের জন্য পরিকল্পনা। 50 বছরের জন্য পরিকল্পনার জন্য আমাদের রাজনৈতিক অবস্থান এখনো প্রস্তুত হয়নি, হওয়া উচিত ছিল, সেটা আমরা করতে পারি। সরকার দুটো ভাবে, একটা হচ্ছে যে নিজেরা কি করবেন আর কি করা সম্ভব। নিজেরা যেগুলো হচ্ছে যে একটা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান অফ অ্যাকশন আছে সরকারের, বিভিন্ন বৈজ্ঞানিক, সরকারি কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠান, জনগণ, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান, এদের নিয়ে একটা করা হয়েছে, কিন্তু এটার উদ্দেশ্যই হচ্ছে আর্জেন্ট অ্যান্ড ইমিডিয়েট, এই মুহূর্তে কি করতে হবে, 2-1 প্রজেক্ট বের করো। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গটি আমরা একটু পরে আসছি, এই প্রসঙ্গটি জনগণের কথাটা একটু বলতে পারি কি? জি নিশ্চয়ই। জনগণ যেটা করছে সেটা আমরা এই গত পরশুদিনও কুয়াকাটায় দেখে এসেছি। বোখারি সাহেব টেলিভিশন ফিল্মে বলেছেন, জনগণ তার ক্ষমতার ভেতরে, নিম্নতম ক্ষমতার ভেতরে তার যতটুকু সম্ভব সে করছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এইটা করার জন্য একটা বেড়িবাঁধ দেওয়া হয়েছে। এইখানটা দেখেন, গতকালকে জোয়ার বন্ধ করার জন্য, এই অনুষ্ঠান করার জন্য একটা কিছু করতে হয়, এটাকে অ্যাডাপ্টেশন বলে। এই অ্যাডাপ্টেশন জনগণ প্রাকৃতিকভাবে কিছু কিছু করছেন, মোটেও। আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমরা মিস্টার হাসান মাহমুদের কাছে আসছি একটু পরে, কিন্তু তার আগে ফরহাদ বাজার, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উৎসাহের অভাবের কথা বলা হচ্ছে, এই বিষয়ে আপনি কি মনে করছেন? না, আমি রাজনৈতিক দলগুলোকে সরাসরি দর্শক করবো না, এটা আমি সামগ্রিকভাবে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে ওদেরকে কাজ করতে হচ্ছে, ফলে আমি আমার সমালোচনা আছে, কিন্তু আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের বিবিসির মাঝখানে যেটা বলতে চাইবো, যে যখন আপনি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেন, রপ্তানিমুখী উন্নয়ন করে এই মংলার মতো এলাকা, সাতক্ষীরার মতো এলাকা, সুন্দরবনের মতো এলাকাকে আপনি ধ্বংস করে দিয়ে চিংড়ি চাষ করেন, তখন বুঝতে হবে যে এটার জন্য প্রধানত দায়ী বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠান।
আমার সরকারকে চাপ দেওয়া হয়, ঋণ দেওয়া হয়, ঋণ দিয়ে বলে যে তুমি চিংড়ি চাষ করে চিংড়ি এক্সপোর্ট করেই একমাত্র তুমি আয় করতে পারবে, এটা তোমার একমাত্র পথ। ফলে আপনি ব্যাংক ধ্বংস করছেন, আপনি প্রাণবৈচিত্র্য ধ্বংস করছেন, আপনি বিভিন্ন রকম কাজ করছেন যেটা আপনার পরিবেশের জন্য ধ্বংসোন্মুখ। চকরিয়ার সুন্দরবন ছিল বিশাল সুন্দরবন, সেটা আমরা ধ্বংস করেছি। এখানেও আমরা দেখছি সাতক্ষীরার দিকে যদি যান, জনগণের দিকে আপনি যান, এখানে হাহাকার বিরান হয়ে গেছে এখানে। ফলে এর জন্য প্রথমত যাকে দায়ী করতে হবে সে হলো বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। তার মানে আপনি বলছেন যে এখানে সরকারের কোনো দায়িত্ব নেই? আপনি বিশ্ব ব্যাংকের কথা বলছেন, এই সরকারের দিক থেকে কোনো এই প্রতিষ্ঠানগুলোতে আমাদেরকে তো আমাদের সরকার গঠন করতেই দেয়নি। এখনকার আমরা যে পরিস্থিতিতে আছি, আমরা কি আমাদের সরকার গঠন করতে পারবো? ডক্টর হাসান মাহমুদ, আপনি বলতে যাচ্ছেন কিছু? আমি যেটা বলতে যাচ্ছিলাম, ডক্টর আতিক রহমান, সার্বিকভাবে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উৎসাহের অভাব আছে এ ব্যাপারে আমি একমত, যে সার্বিকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ব্যাপারে যে পরিমাণ উদ্যোগ আয়োজনের প্রয়োজন ছিল সেটা নেই। আমি একইভাবে ডক্টর ফরহাদ মাজারের বক্তব্যের সাথেও আমি একমত যে এখানে কিছু জিনিস চাপিয়ে দেওয়া হয় আন্তর্জাতিকভাবে, এবং আপনি এটা যদিও বা আজকের বিষয়ের সাথে খুব বেশি রেলিভেন্ট না বা ইনডাইরেক্টলি কানেক্টেড, এটা হচ্ছে দেখুন যে আমাদের দেশে নেদারল্যান্ড এবং বেলজিয়াম, ছোট দেশ, বেলজিয়াম বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ, সেখানে আন্তঃশহর যোগাযোগ বলতে যেটা বোঝায় যে এক শহর থেকে আরেক শহর ট্রেন কমিউনিকেশন। আমাদের দেশ সেই দেশের তুলনায় 4 গুণ বেশি হলেও আমাদের দেশে কিন্তু ট্রেন কমিউনিকেশনের জন্য, রেললাইন স্থাপনের জন্য, এমনকি যমুনা সেতুতে রেললাইন স্থাপনের জন্য আমরা অরিজিনাল প্ল্যানিংয়ে কিছু দেখিনি, দাতা গোষ্ঠী সেটাকে উৎসাহিত করেনি, বরং সেটা আন্দোলন করে সেখানে করতে হয়েছে। এবং আজকে যদি ট্রেন কমিউনিকেশনটাকে এখানে ব্যাপৃত করা হতো তাহলে গাড়ির উপর নির্ভরশীলতা কমতো, গ্রিন হাউস গ্যাস উদ্গীরণ কম হতো এবং সার্বিকভাবে দেশের মানুষ উপকৃত হতো, পরিবেশ রক্ষা। আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করছেন কাজী আজম, তিনি মোহাম্মদপুর, ঢাকায় থাকেন। আমরা জানি যে কিয়োটো প্রটোকল অনুযায়ী 2012 সালের মধ্যে বায়ুমণ্ডলে পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস নির্গমনের মাত্রা কমানোর কথা, কিন্তু এক্ষেত্রে যদি শিল্পোন্নত দেশগুলো তাদের করণীয় না করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কি কোনো আইনগত ব্যবস্থা নিতে পারি? আপনাকে ধন্যবাদ। ফরহাদ মাজার, আমি মনে করি আমাদের মধ্যে দুর্বল দেশের সেই ক্ষমতা নাই। এটা আন্তর্জাতিক রাজনীতির মধ্যে আমরা এতই দুর্বল যে সেটা আমরা পারবো না। শুধু তাই নয়, যে গ্রিনহাউস গ্যাসের এই সমাধানটা করবার জন্যে যে একটা পরিবেশবাদী, পরিবেশ সম্মত জীবন ব্যবস্থার কথা আমরা বলছি, তার পাল্টা আমাদেরকে এখন বলা হচ্ছে জিও ইঞ্জিনিয়ারিং। এখন এটা সমাধানের পথ হলো টেকনোলজিক্যাল, মানে আপনি সমুদ্র পৃষ্ঠে আপনি আয়রন ওর ছেড়ে দেবেন, সমুদ্রের মধ্যে আপনি ইউরিয়া দেবেন, আপনি আরও পলিউট করবেন, আরও পলিউট করে আপনি সেখানে প্ল্যাঙ্কটন তৈরি করবেন এবং প্ল্যাঙ্কটন হবে নতুন কার্বন সিঙ্ক। অনেকগুলো দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং তারা কি জোট বাঁধতে পারবে না? কিংবা জাতিসংঘ এর মধ্যে, জাতিসংঘের কি কোনো ভূমিকা থাকবে না? জাতিসংঘ যে ভূমিকাটুকু আমরা আজকে পর্যন্ত আমরা কিয়োটো প্রোটোকলের আমরা একটা ইতিবাচক জায়গা আমরা নিতে পারিনি। আমরা যারা আসলে এই পলিউটার যারা, তাদেরকে আমরা রাজি করাতে পারিনি যে তারা এটাকে স্বাক্ষর করার সঙ্গে তাদের কোনো নীতির পরিবর্তন, এবং সেই নীতি তো তারা পরিবর্তন করেইনি। তারা উল্টো আমাদেরকে বলছে আমরা আরও পলিউট করব, আমরা জিও ইঞ্জিনিয়ারিং করব, ভিন্নভাবে সমাধান করব, তবু আমরা আমাদের এই বর্তমান যে উন্নয়ন নীতি, আমাদের এখনকার যে সভ্যতা, এটাকে আমরা বদলাবো না। তো সেখানে আমার মতো ছোট দেশ কী করতে পারে, কী ক্ষমতা আছে? আপনাকে ধন্যবাদ। মিস্টার আবু তালেব, কি করা যায়, কি ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায়, কি ধরনের মামলা করা যায়? যেহেতু বাংলাদেশ খুব ছোট্ট এবং বিশ্বের ভিতরে দরিদ্রতা একটি দেশ, এবং এই দেশের আর্থিক সহায়তাগুলো সবসময় ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি থেকে আসে, তাদেরকে বাদ দিয়ে এখানে আমাদের কোনো পরিকল্পনা করার কোনো উপায় নেই। ধনী দেশগুলোর ঋণের বোঝা আমাদের এই দেশের মানুষের ঘাড়ে পরে চাপানো থাকে। যেহেতু আমাদের ঘাড়ে পরে চাপানো থাকে, সে কারণে আমরা ওই সমস্ত ধনী দেশের বিরুদ্ধে মামলা করার মতন কোনো অবকাশই আমাদের নেই। দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হয় কি করা উচিত? হাত তুলেছেন অনেক, আমি পিছন দিকে যাচ্ছি, আপনি চশমা পরে আছেন। আসলে এটা আমাদেরকে ভেবে দেখতে হবে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক নির্ভর আমরা নই। এইটা যে মানসিকতাটা আমাদের তৈরি হচ্ছে, তার বিরুদ্ধেই আমাদের এখন আন্দোলন করতে হবে। আপনি হয়তো বলেছেন যে আমাদের এখন হলো যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর টাকা ছাড়া চলতে পারি না, এই কথাটাই মিথ্যে। কেন এই কথাটার মধ্যেই কোনো যুক্তি নেই। কেন আমরা এখন পরনির্ভরশীল দেশ না, আমরা জাতীয় যে আয় তার খুবই সামান্য অংশ আমরা বিদেশ থেকে পাই। তো সেই জিনিসটা আমাদের এই মানসিকতা পরিবর্তনের সংগ্রামটাই আমাদের ভবিষ্যতে করতে হবে। এবং নিশ্চয়ই যে অ্যাডাপ্টেশন, যেটা প্রস্তুতির কথা বলা হচ্ছিল, সেটা কোপিং মেকানিজমের কথা আমরা বলি, অ্যাডাপ্টেশনের কথা বলি, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কথা বলি। তো আমাদের এভাবে ভাবতে হবে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে এই ধরনের গবেষণার প্রস্তুতি নাই। ধন্যবাদ। নীলশার্ট,
আমি প্যানেল ছাড়দের সাথে একমত যে আসলে কোন বিষয়ে উন্নত দেশগুলোর বিরুদ্ধে মূলত আমাদের করার কিছুই নেই। কিন্তু পাশাপাশি একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছা করে। আমি বাগেরহাটের রামপাল থেকে আসছি, কিন্তু বাস্তবতা দেখতে পাচ্ছি আমার এলাকার অধিকাংশ নদীগুলো ভরাট হয়ে গেছে, লবণাক্ততা বেড়ে গেছে, মানুষের খাদ্যের উৎপাদন কমে গেছে, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, মাছের উৎপাদন কমে যাচ্ছে। বর্ষার সময় একটা লোক যদি মারা যায় তো তাকে কবর দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই, হালকা একটু মাটি খুঁড়লেই পানি উঠে যায়। এই যে অবস্থাগুলো হচ্ছে, আমাদের দক্ষিণ অঞ্চলের যে বন্দর মোংলা বন্দর, এই মোংলা বন্দর আন্তর্জাতিক মানের একটা বন্দর, এই বন্দরটা অলমোস্ট ডেড। এই যে অবস্থাগুলো হচ্ছে, তারপরে আছে প্রাকৃতিক বিপর্যয়, এবং এই প্রাকৃতিক বিপর্যয়ে আমরা দারুণভাবে বিপন্ন হচ্ছে এই দক্ষিণ অঞ্চলের মানুষ। আমার প্রশ্ন হচ্ছে যে উন্নত বিশ্ব এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আমাদের করার কিছু নেই, এর অর্থ কি এই যে আমরা একদম বিলীন হয়ে যাব? ডক্টর আতিক রহমান, একটা হচ্ছে কিয়োটো প্রোটোকল, এবং সেখানে আমরা ব্যবহার করতে পারি কিনা কিয়োটো প্রোটোকলকে কাউকে শনাক্ত করার জন্য। ব্যাপারটা হচ্ছে যে সামগ্রিক, যেটা আগে বলা হয়েছে, পাশ্চাত্য দেশ, উন্নত দেশ সবাই উদ্গীরণ করছেন গ্রিন হাউস গ্যাস। বর্তমান যারা উন্নয়নশীল কিন্তু নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, নতুন শিল্প বিপ্লবের মাধ্যমে যাচ্ছে, তারাও করছেন। অর্থাৎ সবাইকে এটা কমাতে হবে। এখন বলা হচ্ছে বাংলাদেশ আইন করে কি করতে পারে। বাংলাদেশে আইন করার খুব বেশি কিছু আন্তর্জাতিক আইনের সুযোগ নেই, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং আছে যেখানে এটা বলিষ্ঠভাবে বলতে হবে যে আমাদের পজিশনটা কি। এই বক্তব্যগুলো সরকারের মাধ্যমে তুলতে হবে, যেহেতু এটা আন্তঃসরকারি আলোচনা। ডক্টর রহমান, আইন তৈরির কোনো সুযোগ আছে? জি, আইন তৈরি করার যে সুযোগ অল্প কিছু আছে, কিন্তু আইনটা যেটা হয় যে আপনি সামগ্রিকভাবে কাউকে ফাঁসি দিতে পারেন না। একটা দেশকে আপনি ফাঁসি দিতে পারেন না, ম্যাপকে আপনি মানুষ বের করতে হবে সেখানে। কার সঙ্গে কার সম্পর্ক, যেটাকে ইংরেজিতে বলে কজাল রিলেশনশিপ, এ করেছে তাই এটা হয়েছে। এখন কে গাড়ি চালিয়েছে লস অ্যাঞ্জেলসে, তার জন্য ভোলায় কে ডুবে গেছে, এটা বের করা বড় কঠিন। সেই জন্য 5টা কেস তৈরি করা হচ্ছে, এবং এগুলো করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, যারা কতগুলো তেল কোম্পানির বিরুদ্ধে, কতগুলো অয়েল কোল কোম্পানির বিরুদ্ধে। কিন্তু আমরা জাজদের সাথে কথা বলেও দেখেছি ব্যাপারটা অত সহজ না আইনে, কিন্তু যেটা করতে হবে সেটা বারবার বলিষ্ঠভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে বলতে হবে। 24শে সেপ্টেম্বর বান কি মুন, এখন যে সেক্রেটারি জেনারেল, প্রধান জাতিসংঘের মহাসচিব, তিনি একটা মিটিং ডেকেছিলেন। আমাদের সরকার একদম উচ্চতম পর্যায়ে আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছিলেন এবং বলিষ্ঠ বক্তব্য রেখেছেন, এবং সেখানে বলেছেন যে লো লাইং কোস্টাল এরিয়া মাস্ট বি প্রোটেক্টেড। অর্থাৎ আমরা যে কথা নিম্নাঞ্চল, আমি ইংরেজিতে কোট করলাম, ইংরেজিতে বলা হয়েছিল যে উপকূলীয় নিম্নাঞ্চলের জনগণ এবং উপকূলীয় নিম্নাঞ্চলকে প্রোটেক্ট করতে হবে, আমাদের বাঁচাতে হবে। সেই জন্য যা যা করণীয়, কিন্তু একটা কথা বলতে হবে যে শুধু আইনও করে না, সমস্ত বাংলাদেশি প্রত্যেকটা লোক যদি আজকে দম বন্ধ করে ফেলে, তবু গ্রিন হাউস গ্যাস খুব বেশি কমবে না। তার কারণ হচ্ছে যে আমরা খুব বেশি গ্রিন হাউস গ্যাস উদ্গীরণ করি না। যারা উদ্গীরণ করছে তাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং তাদের জীবন পদ্ধতি পরিবর্তন আনতে হবে। আপনাকে ধন্যবাদ ডক্টর রহমান। হাসান মাহমুদ, আমাদের দেশের আইনের কথা বলা হয়েছে, আমাদের দেশের পরিবেশ সংরক্ষণের আইন কিন্তু কানাডার যে আইন আছে সেই আইনের প্রায় কাছাকাছি, কিন্তু আমাদের দেশে অভাব যেটা হচ্ছে সেটা আইনের প্রয়োগ নাই। আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, যে কিয়োটো প্রটোকলে আমেরিকা এখনো পর্যন্ত যে সবচেয়ে বেশি আপনার গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে তারা সাইন করেনি। এখন এই যে অন্যায্য অবস্থা, আপনি এর বিরুদ্ধে আসলে কোনো প্রতিকারের কোনো রাস্তা আছে? এটা প্রতিকারের আন্ডারস্ট্যান্ডিং, বিকজ এখন যদি গ্রিন হাউস ইফেক্টের কারণে ক্ষতিপূরণ চাওয়ার কোনো রাস্তা আছে কিনা বলে। আমি তার আগে আরেকটা কথা বলে নিতে চাই যে এই পৃথিবীটা তো হচ্ছে আমাদের মহাবিশ্বে আমাদের সবার জন্য জীবন্তরী। এখন এই বিশ্বের যদি আপনার জলবায়ুর পরিবর্তন ঘটে, সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে যায়, তাহলে শুধুমাত্র বাংলাদেশ ইফেক্টেড হবে না। নিউ অর্লিন্সে যখন আপনার বন্যা হলো, বাংলাদেশ তো আগে হবে, বাংলাদেশ আগে হবে, একই সাথে যুক্তরাষ্ট্রের অনেক এলাকা হবে। আপনারা দেখেছেন নিউ অর্লিন্সে যখন বন্যা হলো তখন মিসাইল অ্যান্টি মিসাইল কাজ করে নাই, কিন্তু
পৃথিবীর কিন্তু শক্তিধর সেই আঘাত দেশগুলো- আপনার কি ডক্টর মাহমুদ, আপনার কি মনে হয় যে সেই আঘাত একই ধরনের হবে? জল আঘাত- বাড়লে এই সুন্দরবনের মানুষের উপরে যে ধরনের আঘাত হবে, একই যে ধরনের- দরিদ্র মানুষের উপরে, একই ধরনের আপনি হবে না। আমেরিকানদের উপরে কি একই ধরনের প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? পড়বে না। এবং এই জন্য যেটা দরকার যে উন্নয়নশীল দেশ আমরা যারা লো লাইং কান্ট্রি, আমরা সবাই সমস্বরে চিৎকার করতে হবে, যে বিশ্ব সবাই সমস্বরে চিৎকার করতে হবে যারা এগুলো ঘটাচ্ছে তারা যেন বাধ্য হয় কিয়োটো প্রটোকল সাইন না করে বেরিয়ে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে যখন কোনো কনভেনশন হবে সেখানে যেন সাইন করতে বাধ্য হয়। দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের পরিবেশ ও ফারাক্কা শীর্ষক একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হবে এই মাসেরই 24 তারিখে রাজবাড়িতে। সেই অনুষ্ঠানে যদি আপনারা যোগদান করতে চান তাহলে টেলিফোন করুন কিংবা SMS করুন 01819407030 এই টেলিফোন নম্বরে। আর ইমেল করতে চাইলে লিখুন bengali@bbc.co.uk এই ঠিকানায়। পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন করছেন রুমানা রশিদ, মাধবী পোর্ট কলোনি থেকে এসেছেন, তিনি মোংলার। আমার প্রশ্ন হচ্ছে বিশ্ব প্রকৃতি ও পরিবেশের অবস্থা যদি বর্তমান অবস্থা ও কার্যধারার সাথে এমন গতিতে চলতে থাকে তাহলে আগামী 50 বছরে আমাদের পৃথিবীর পরিণতি কি হবে? আপনাকে ধন্যবাদ। আপনার কি মনে হয় যে কি হবে 50 বছর পরে? আমাদের পৃথিবীর যে নিম্নাঞ্চলগুলো সেগুলো সর্বপ্রথম ডুবে যাবে পানির নিচে, আর বাংলাদেশের মধ্যে আমাদের এই দক্ষিণাঞ্চলের অংশ বেশি ঝুঁকিপূর্ণ যে পানির নিচে তলিয়ে যাওয়ার, সেটার অবস্থা খারাপ হয়ে যাবে। জি। আপনাকে ধন্যবাদ। মিস্টার আবু তালেব, আপনি কি আমাদের ধারণা দিতে পারেন যে 50 বছর পরে আপনার ইউনিয়নের কি অবস্থা হবে, কি মনে হয়? 20 বছর আগের যে জলবায়ুর যে অবস্থান ছিল তার চেয়ে এখন পরিবর্তনের কারণে এলাকায় জোয়ারের পানি বাড়ছে, গাছপালা মরে যাচ্ছে, নদীগুলো সিলটেশন হয়ে যাচ্ছে। তো এই যদি 20 বছর হয় তা আমার মনে হয় আগামী 50 বছরে এই এলাকায় সমস্ত অঞ্চলটাই পানির তলে বিলীন হয়ে যাবে, এবং যখনই বিলীন হয়ে যাবে এই অঞ্চলের মানুষ তখন এর সাথে সাথে হয়তো অন্য কোথাও চলে যেতে হবে। আর সুনামি যদি হয়ে পড়ে এই জলবায়ুর পরিবর্তনের কারণে তাহলে আর কাউ যাওয়ার কোনো অবকাশ দরকার নাই, এখানে সবকিছু সমাধান হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। ডক্টর হাসান মাহমুদ, যদি আজকে যেভাবে জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং আমরা যে এটা মানুষের কারণেই মূলত হচ্ছে, যে গ্রিন হাউস ইফেক্টের কারণে, এবং এজন্য মূলত দায়ী হচ্ছে মানুষ, এবং এটা যদি ঘটতে থাকে তাহলে 50 বছর পর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 1 মিটার পর্যন্ত বাড়তে পারে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের 13 ভাগ অঞ্চল পানির নিচে, এই অঞ্চলটা সহ আমরা যেখানে বসে আছি এটা তখন থাকবে না 50 বছর পর। এখানে পানি থাকবে, এখানে এই বসতিগুলো থাকতে পারবে না, এবং প্রায় 1.5 কোটি মানুষ আজকের জনসংখ্যা অনুযায়ী 1.5 কোটি মানুষ, জনসংখ্যা তো আরও বাড়বে, 1.5 কোটি মানুষ এই অঞ্চল থেকে উচ্ছেদ হয়ে যাবে। এটা হবে বাংলাদেশের সিনারিও। এবং একইভাবে পৃথিবীর অন্যান্য দ্বীপাঞ্চল নেদারল্যান্ডের মতো উন্নত দেশেও 50 বছর পর জলবায়ু যদি পরিবর্তন ঘটতে থাকে আমরা শুধুমাত্র গরিব মানুষগুলো এফেক্ট হব না, যারা পৃথিবীর ধনী মানুষ, ধনী দেশ, নেদারল্যান্ডেরও অনেক অঞ্চল যেটা এখনই সমুদ্রপৃষ্ঠের নিচে, সেখানকার অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে। এবং আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক শ্রোতাদের কাছে মতামত জানতে চাইছি, কি মনে হয় যে 50 বছর পর কি অবস্থা হবে? আপনি হাত তুলেছেন, সাদা শার্ট। আমি বলতে চাচ্ছি যে 50 বছর পরে এখানে আমরা যেভাবে বসে আছি এইভাবে আমরা বসে থাকবো, কারণ বিবিসি যেভাবে মানুষকে সচেতন করছে সেভাবে মানুষজন আরো সচেতন হবে, এবং যার ফলে বাংলাদেশ গভর্নমেন্ট এটার জন্য সেপারেট মিনিস্ট্রি ওপেন করবে এবং বাজেটে অর্ধেক টাকা রাখবে, এবং যাতে এগুলো এনভায়রনমেন্ট এবং সবকিছু গাছপালা রাখবে। আপনাকে ধন্যবাদ। এতক্ষণে একজন আশাবাদী মানুষ খুঁজে পাওয়া গেল, এই দিকটাতে আসছি। আপনি হাত তুলেছেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা শুনলাম যে অনেক লোক ক্লাইমেট রিফিউজি হবে, বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হবে। সেক্ষেত্রে যে দেশসমূহের জন্য এই পরিবেশের এই কারণটা ঘটছে সেখানে তাদের জীবন জীবিকার পুনর্বাসনের জন্য তারা কি ভূমিকা রাখতে পারে, এক্ষেত্রে আমাদের সরকারের, আমাদের পলিটিক্যাল যে দল আছে তাদের, এবং আমরা অবশ্যই আশা করব এই জনগণের কণ্ঠ তুলে তোলার জন্য বিবিসি যেমন চেষ্টা করছে সে কি ধরনের আরো প্রচেষ্টা তারা নেবে। আর কেউ আছেন? আপনাকে ধন্যবাদ। আর কেউ আছেন এদিকটায়? একটু পিছন দিকে যাচ্ছি আমি। আগামী 50 বছর পরে সি বিচটা সিলেটে হবে। আপনাকে ধন্যবাদ। আপনি হাত তুলেছেন। 50 বছরের হয়তো এখানে তলিয়ে যাবে, তবুও এখানে জনগণের কোনো সচেতনতার কিছুই সৃষ্টি হচ্ছে না। তবুও এখানে জনগণের যদি এই সচেতনতা সৃষ্টি না হয় তাহলে হয়তো মানুষ এখানে তলিয়ে যাবে, এবং এই মানুষজন কোথায় যাবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। আপনাকে ধন্যবাদ। ডক্টর আতিক রহমান, 50 বছরের সিনারিও
এখন যে সিনারিও আছে ইন্টার গভর্নমেন্ট প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি যেটা বলা হচ্ছে যে তাতে এই এলাকা ডুবে যাবে। এখন কি করা হবে, বৈজ্ঞানিকভাবে কি করা হবে এটা বৈজ্ঞানিকরা বলে না, এটা রাজনীতি কি করা হবে সে প্রসঙ্গে একটু পরে আসছে, কিন্তু আপনি আমাকে একটা চিত্র, ভবিষ্যৎ চিত্রটা দেওয়ার চেষ্টা করুন। 1 মিটার কোন কোন জায়গা ডুববে বাংলাদেশে, 150 যদি বাংলাদেশের প্রসঙ্গে বলা হয়। যদি একটা গবেষণা যেটা বাংলাদেশ সরকারের হয়ে অনেকে করেছে, অনেক গবেষণা প্রতিষ্ঠান করেছেন যে এটা 1 মিটার যদি বেড়ে যায় তাহলে এই সমস্ত এলাকা ডুবে প্রায় সম্পূর্ণ সুন্দরবন ডুবে, যে আরো এটা ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে চলে আসবে সমুদ্র। তার মানে ঢাকার লোকরা হয়তো সমুদ্রে পিকনিকটা একটু সহজে করতে পারবেন, কিন্তু এই সমস্ত এলাকায় লোক থাকে। এই সমস্ত এলাকা বলতে আপনি বোঝাচ্ছেন যে বৃহত্তর খুলনা সহ দক্ষিণ বাংলাদেশের পুরো অংশ, এবং যে সমস্ত দু একটা এলাকা হয়তো উঁচু জায়গা থাকবে সেখানে যে পরিমাণ ধান হচ্ছে সেই পরিমাণ ধান হতে পারবে না। বর্তমানে যে গাছ আছে সেই গাছ থাকতে পারবে না, কারণ লবণাক্ততা বেড়ে যাবে এবং সামগ্রিক একটা পরিবর্তন। আপনাকে ধন্যবাদ। ফরহাদ মাসার, আমি একটু জিনিস বলবো, যেটা আমরা এই প্লাবন এবং নদী এই যে ভৌত জিনিস নিয়ে কথা বলছি, তাহলে কিন্তু আমরা এর বিপদটা সম্পর্কে খুব বেশি বোঝাতে পারছি না আসলে। কেন বলছি যে প্রাণ, যেটাকে আমরা প্রাণ বলি, শুধু আমরা না, কীট পতঙ্গ পশু পাখি প্রত্যেকটা প্রাণ নির্ভর করে আপনার এই তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত। মানে অল্প একটু তাপের পরিবর্তন মানে এটা হতে পারে আমাদের কৃষকদের মুরগির ডিম আর ফুটবে না। অল্প একটু পরিবর্তন মানে হতে পারে যে জীবচক্র, প্রজাপতির জীবচক্র ধ্বংস হয়ে যাবে, তার মানে আমাদের ফসলে আর কোনো পরাগায়ন হবে না। মানে আমরা শুধুমাত্র মানুষ না, আমাদের সমস্ত প্রাণ প্রচণ্ডভাবে বিপন্ন হবে, এবং তার জন্য হয়তো 50 বছর অপেক্ষা করতে হবে না, তার আগে ঘটনাগুলো করতে থাকবে। কারণ ইতিমধ্যেই যে আমাদের ইকোলজিক্যাল প্রাণের চক্রে যে ক্ষতিটা ঘটছে, যেটা বিজ্ঞানীরা বলছেন যে যাবৎকাল শুধুমাত্র পানি বাড়ছে, আমরা নির্বাচন চলে যাচ্ছে, এটা একটা সীমিত আলোচনা, এটা আরো অনেক বড় বিপদ আমাদের সামনে আছে। আপনাকে ধন্যবাদ। এবং আমরা প্রাণ বৈচিত্র্যের দেশ, কিন্তু এটা আমরা সমৃদ্ধ দেশ, এটা আমরা প্রচন্ড ক্ষতির সম্মুখীন। আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করছেন শেখ রুস্তম আলী, তিনি উত্তর চাঁদপাই মোংলায় থাকেন। বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যা মোকাবেলার উপকূলীয় এলাকা, বিশেষ করে মোংলা জনগণ কি ধরনের প্রস্তুতি নিতে পারে? স্থানীয়ভাবে কি ধরনের প্রস্তুতি নেওয়া যায়? আপনি তো উত্তর চাঁদপাইতে থাকেন, আপনার কি পরামর্শ? আমার পরামর্শ যে এই এলাকায় যেমন এই সুন্দরবনের যে গাছপালা, এই গাছপালা যদি না কাটা হয় তাহলে কিছুটা এটার প্রোটেক্ট দিবে। আরেকটা যেমন এখন ভেড়িবাঁধটা একান্তই প্রয়োজন, কারণ ভেড়িবাঁধ সাধারণ জোয়ারে দেখা যায় এই এলাকায় সাধারণ জোয়ার হলেই পানিতে ডুবে যায়, এই জন্য ভেড়িবাঁধটা একান্তই প্রয়োজন, যে তার সাথে সাথে সাইক্লোন সেন্টারের প্রয়োজন এবং উঁচু ঘরবাড়ির প্রয়োজন। এটাই। আপনাকে ধন্যবাদ। আবু তালেব, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয়ভাবে কি ধরনের ব্যবস্থা পদক্ষেপ নেওয়া যেতে পারে? স্থানীয়ভাবে এই যে কাজগুলো, এই কাজগুলো অত্যন্ত কঠিন কাজ এবং খুব বড় কাজ। যদি জোয়ারের এই বেশি পানিটাকে যদি আমাদের চেক দিতে হয়, তাহলে যে ভেড়ির প্রয়োজন, সেই ভেড়িটা স্থানীয়ভাবে সাধারণ লোকজনরা কিন্তু তৈরি করতে পারবে না, যেহেতু এটা একটা বড় ধরনের ভেড়ির প্রয়োজন। মানে সাধারণ মানুষ, ধরুন আপনার প্রতিবেশী, তিনি কি প্রস্তুতি নেবেন? আপনি পরিবেশকে রক্ষা করার জন্য তার মানে প্রস্তুতিটা, সে তো পরিবেশ সম্পর্কে জানেই না, যে পরিবেশ কেন নষ্ট হচ্ছে, পরিবেশ কি কারণে নষ্ট হচ্ছে, পরিবেশটা কি তার দ্বারা নষ্ট হচ্ছে না বা তার পাশের লোক দিয়ে নষ্ট হচ্ছে, এই সম্পর্কে কোনো ধারণাই তো তাদের নেই। ধারণা দিতে হবে, তাদেরকে ধারণা দিতে হবে পরিবেশ কেন নষ্ট হচ্ছে। বিভিন্ন এনজিও আছেন বা সরকার আছেন বা যেহেতু গবেষণাগার আছেন, সেগুলো জানাতে হবে অত্র অঞ্চলের যারা এই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে, আমাদের কি কি কারণে এই পরিবেশটা নষ্ট হচ্ছে বা কি আমাদের করণীয় বা কি করণীয়। আপনাকে ধন্যবাদ। ডক্টর মাহমুদ, যদি পরিবেশ যেভাবে চেঞ্জ হচ্ছে, জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, এখানে আরো শুধুমাত্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতাই বাড়বে তা নয়, অনেক বেশি সাইক্লোন হবে, অনেক বেশি প্লাবন হবে। স্থানীয়ভাবে কি করা যায়? স্থানীয়ভাবে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমত জনগণের মধ্যে সচেতনতা, আরেকটা হচ্ছে প্লাবনের সাথে বসবাস, সে অভ্যাসটা করতে হবে, যে আমি প্লাবন হলে কিভাবে এটার সাথে বসবাস করব, সেটার অভ্যেসটা করতে হবে, সেটার প্রস্তুতি থাকতে হবে। পাশাপাশি এই যে বনাঞ্চল যে ধ্বংস করার যে প্রবণতা, বরং সেটা না করে বনাঞ্চল গড়ে তোলার যে প্রবণতা, সেটা সৃষ্টি। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা কি ধরনের প্রস্তুতি নিতে চান?
সবুজ শার্ট সামনে। আমার মতে আমাদের প্রত্যেকেরই আগে নিজেদেরকে সচেতন হতে হবে এবং আমার আশেপাশে যারা আছে যারা এ সম্পর্কে জানে না তাদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে যে আমরা যেভাবে চলাফেরা করি বা আমাদের আশেপাশের পরিবেশ কেমন রাখা উচিত, কিভাবে রাখলে সে সম্পর্কে জানতে হবে। ধন্যবাদ। ফরহাদ মাসাদ, আমি মনে করি যে যেমন আমাদের আছেন চেয়ারম্যান সাহেব যেখানে আছেন, তাদের প্রথম কাজটা হবে চিংড়ি চাষ বন্ধ করা, যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং একই সঙ্গে গরান বন বা ম্যানগ্রোভসকে রিজেনারেট করতে চেষ্টা করা। এটা একটা প্রস্তুতির যে কথাটা আমাদের এরা যারা বলছেন তাদের সঙ্গে অত্যন্ত একমত, সচেতন হওয়া, এবং যেটা বলছেন ডক্টর হাসান যেটা বলছেন, একই সঙ্গে প্লাবনের সঙ্গে তো বসবাসটা আমাদের জনগণ জানে। আসলে তাদের যে স্থানীয় যে জ্ঞান, এই জ্ঞানের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই জ্ঞানটা তারা কি করে বিকশিত করতে পারে স্থানীয়ভাবে, সেই ব্যবস্থা তাকে করতে চর্চাটা হবে। করতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর আতিক রহমান, সংক্ষেপে। হ্যাঁ, দুটো কথা। একটা হচ্ছে যা বলা হয়েছে সবই ঠিক, কিন্তু এটা একটা সামগ্রিক পরিকল্পনার পার্ট হতে হবে। এটা একজন একটা ঘর উঁচু করে ফেললো, এখন দেখা গেছে বাঁশের উপরে এখন ঘর বানাচ্ছে, সেটা হয়তো করতে হবে, সবাইকে হয়তো বাঁশের ঘরে থাকতে হবে যেহেতু নিচ থেকে পানি চলে যাবে, কিন্তু সেই যে নতুন ইকোসিস্টেম তৈরি হবে সেখানে উৎপাদন পদ্ধতি কি হবে, কিভাবে আমরা সবাইকে সেই নতুন ইকোসিস্টেমে খাওয়াতে পারবো, সেই নিয়ে প্রচুর গবেষণার প্রয়োজন, প্রচুর আলোচনার প্রয়োজন। আমি দুঃখিত যে আমাদের হাতে একেবারেই সময় নেই। আজকের প্যানেলের অতিথি এবং উপস্থিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠানটি সফল করতে যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। ধন্যবাদ স্থানীয় প্রশাসনকেও। মংলার চিলা ইউনিয়নের অধিবাসী যাদেরকে আমরা নানানভাবে যন্ত্রণা দিয়েছি, তারা সেসব হাসি মুখে সেসব যন্ত্রণা সহ্য করেছেন, তাদের প্রতি সত্যি সত্যি আমরা কৃতজ্ঞ। এবং আজকে যারা শত শত মানুষ আমি দেখতে পাচ্ছি তারা এই অনুষ্ঠান শুনেছেন, তাদের সবাইকে বিবিসির তরফ থেকে এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান করার জন্য যার জমিটুকু আমরা ব্যবহার করছি সেই জমির মালিককেও ধন্যবাদ। আমাদের পরের অনুষ্ঠানটি হবে সিরাজগঞ্জে। সেই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি মাসুদ হাসান খান, আমাদের দুজনের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।